তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে 183 ফিলিস্তিনিকে ছাড়ল তেল আবিব। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ আলোচনায় কাতারে প্রতিনিধি পাঠাচ্ছেন নেতানিয়াহু। লেবাননে নতুন সরকার গঠন, ইসরায়েলের হুমকি তোয়াক্কা না করে মন্ত্রিসভায় স্থান পেল হিজবুল্লাহ। ট্রাম্পের আগ্রহে গ্রিনল্যান্ডের স্বাধীনতা আন্দোলনে নতুন গতি। আগামী মাসে সাধারণ নির্বাচনে সিদ্ধান্ত হতে পারে ভবিষ্যৎ নিয়ে, বলছে স্বাধীনতাপন্থী দল নালেরাক। এবং নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে হজের আগেই বিশেষ পদক্ষেপ সৌদির। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িক স্থগিত, চালু থাকছে সিঙ্গেল এন্ট্রি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী পঞ্চম দফায় আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে 183 ফিলিস্তিনিকে ছেড়েছে তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি হামাসকে নির্মূলের হুঁশিয়ারও দেন। এদিকে ইসরায়েলের ক্রমাগত চুক্তি লঙ্ঘনের কারণে এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখা কঠিন বলে অভিযোগ করেছে হামাস। দীর্ঘদিন ধরে ইসরায়েলে জিম্মি থাকা ফিলিস্তিনিদের এভাবেই সাদরে গ্রহণ করতে ভিড় করেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও স্থানীয়রা। মুক্তি পাওয়া বন্দীদের কেউ কেউ ইসরায়েলের জেল থেকে বের হয়ে নিজের পুনর্জন্ম হয়েছে বলে দাবি করছেন। আবার কেউ কেউ প্রিয় স্বজনদের কাছে পেয়ে চোখে অশ্রু আর মুখে হাসি নিয়ে বুকে টেনে নিচ্ছেন। যুদ্ধবিরতি চুক্তি মেনে পঞ্চম দফায় বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার গাজার দেইর আল বালাহাতে 3 ইসরায়েলি জিম্মিকে ছাড়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। চুক্তি অনুযায়ী 183 ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, গাজায় হামাসের অস্তিত্ব থাকতে পারবে না। যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনার জন্য একটি বিশেষ প্রতিনিধি দলকে কাতারের দোহায় পাঠানোর নির্দেশ দিয়েছে নেতানিয়াহু। যুদ্ধবিরতির মধ্যে লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী সারা নামের এলাকায় অবস্থিত হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে মন্ত্রিসভা নওয়াফ সালামের নেতৃত্বে লেবাননের নতুন সরকার গঠিত হয়েছে। 24 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় যুক্তরাষ্ট্রের মতের বিপরীতে রয়েছে হিজবুল্লাহ সদস্যের নাম। দীর্ঘ 2 বছর পর যুদ্ধবিধ্বস্ত লেবাননে পূর্ণাঙ্গ সরকার গঠন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, নওয়াফ সালামকে প্রধানমন্ত্রী করে 24 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এই মন্ত্রিসভায় হিজবুল্লাহ সদস্যদেরও নাম রয়েছে। প্রেসিডেন্ট কার্যালয় আরও জানায়, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, লেবাননের ক্ষমতা ভাগাভাগি পদ্ধতি অনুসারে সালাম সরকারের 24 মন্ত্রী খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে। লেবাননের সরকার গঠনের ব্যাপারে মার্কিন দাবির বিপরীতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টকে নতুন সরকারের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। দুটি দলের 5 জন মন্ত্রী থাকছেন, এর মধ্যে আমাল মুভমেন্টের 3 জন এবং হিজবুল্লাহর 2 জন। এর আগে শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকে দেশটির সরকার থেকে হিজবুল্লাহকে বাদ দেওয়ার দাবি জানান ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপরাষ্ট্রদূত মর্গান অর্টাগাস। দায়িত্ব বুঝে নেওয়ার সময় লেবাননের ব্যাপক সংস্কারের অঙ্গীকার করেছেন নতুন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করার জন্য হামাস নেতাদের সাধুবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। ইরানের জনগণ মার্কিন হুমকিকে ভয় পায় না বলেও হুঁশিয়ার করেন তিনি। এদিকে সর্বোচ্চ ধর্মীয় নেতার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার বিষয়টিকে সমর্থন দিয়েছে দেশটির পার্লামেন্ট। মার্কিন নিষেধাজ্ঞার চাপ সামলাতে না পারলে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে কট্টরপন্থীদের তোপের মুখে পড়তে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শুরু থেকেই একচেটিয়া সমর্থন দিয়ে আসছে ইরান। স্থানীয় সময় শনিবার হামাসের শীর্ষ নেতারা 1979 সালের ইরানি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সঙ্গে তেহরানে দেখা করেন। এই সময় খামিনি ইসরায়েলকে পরাজিত করার জন্য হামাসকে সাধুবাদ জানান। তিনি বলেন, ইসরায়েলের হার মানেই যুক্তরাষ্ট্রের পরাজয়। খামিনি দাবি করেন, এই দুই দেশের কোনো লক্ষ্যই অর্জন করার সুযোগ দেয়নি হামাস।
ফিলিস্তিনিদের পাশে থাকায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামাসের শীর্ষ নেতারা। তারা অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় হামাসের ভারপ্রাপ্ত প্রধান আল হাইয়া ইরানের সর্বোচ্চ নেতাকে বলেন তারা অত্যন্ত গর্ব নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করছেন। এ সময় খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি এ দেশের জনগণের মানসিকতায় কোনো প্রভাব ফেলতে পারেনি। গেল শুক্রবার খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার বিষয়টি উড়িয়ে দেন। তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা কোনোভাবেই সম্মানজনক হবে না। তিনি আরও জানান খামেনির নির্দেশনা অনুযায়ী প্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত হবে। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপ সামলাতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান কট্টরপন্থীদের তোপের মুখে পড়বেন বলে মনে করছেন তেহরানের সংস্কারপন্থী রাজনীতিবিদরা। তারা আরও জানান মার্কিন নিষেধাজ্ঞা পেজিশকিয়ানের দেয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইন্টারনেট ব্যবস্থা সচল সহ আরও অনেক প্রতিশ্রুতি পূরণের পথে বড় বাধা হিসেবে কাজ করতে পারে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ট্রাম্পের আগ্রহে নতুন গতি পেয়েছে গ্রিনল্যান্ডের স্বাধীনতা আন্দোলন। স্বাধীনতার বিষয়ে ডেনমার্কের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় তাদের অবস্থান শক্তিশালী করবে বলে জানিয়েছে প্রধান স্বাধীনতাপন্থী দল নালেরাক। আগামী 11 মার্চের সাধারণ নির্বাচনে গ্রিনল্যান্ডের স্বাধীনতা ইস্যুটি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডে আগামী 11 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এবারের নির্বাচনে ডেনমার্ক থেকে দ্বীপটির স্বাধীনতা প্রাপ্তির বিষয়টি প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্বের কারণে ডেনমার্কের উচিত দ্বীপটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দেওয়া। ট্রাম্পের এমন বক্তব্যে নতুন করে গতি পেয়েছে গ্রিনল্যান্ডের স্বাধীনতা আন্দোলন ইস্যুটি। ডেনমার্কের সঙ্গে আলোচনায় বসে নিজেদের অবস্থান তুলে ধরার কথা জানায় দ্বীপটির প্রধান স্বাধীনতাপন্থী দল নালেরাক দলের প্রার্থী জুনো বার্থেলসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন 2009 সালের একটি আইনের ধারা কার্যকর করার জন্য প্রচারণা চালাচ্ছে দলটি। এই আইনে গ্রিনল্যান্ডের সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে আলোচনার অধিকার রয়েছে। একবার এই ধারা কার্যকর হলে ডেনমার্কের সঙ্গে আলোচনা শুরু করবে গ্রিনল্যান্ড। দ্বীপটি স্বাধীন রাষ্ট্র হলে নালেরাক যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পরিকল্পনা করবে বলেও জানান তিনি। বর্তমানে গ্রিনল্যান্ডের 31 আসনের মধ্যে 5টি আসন রয়েছে নালেরাকের। তারা কোপেনহেগেনের সঙ্গে আলোচনা শেষ করে আগামী 4 বছরের মধ্যে একটি গণভোটের আয়োজন করতে চায়। তবে ট্রাম্পের মন্তব্যে কোপেনহেগেনে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। দেশটির প্রশাসন স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডের প্রতিরক্ষার বিষয়ে অবহেলা করেছে। এরই পরিপ্রেক্ষিতে গেল সপ্তাহে ডেনমার্কের আইন প্রণেতারা গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বাড়াতে প্রায় $2 বিলিয়ন বরাদ্দ দিতে রাজি হন। গ্রিনল্যান্ড 1953 সাল পর্যন্ত ডেনমার্কের একটি উপনিবেশ ছিল। 1979 সালে এর পার্লামেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে স্বায়ত্তশাসন লাভ করে দ্বীপটি। নাদিম মারজান, সময় সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিদিনের ব্রিফিং পাবেন না বাইডেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই তথ্য জানান রিপাবলিকান প্রেসিডেন্ট। এর আগে 2021 সালে ক্ষমতায় বসে বাইডেনও ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেন। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী দায়িত্ব ছাড়ার পরও সাবেক প্রেসিডেন্টরা কিছু গোয়েন্দা তথ্য পান। নিরাপত্তা ছাড়পত্রের আওতায় তারা প্রবেশ সীমিত থাকা জায়গাগুলোতেও যেতে পারেন। তবে এখন থেকে আর এই সুযোগ থাকছে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করছেন তিনি। ট্রাম্প বলেন এখন থেকে বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন নেই। বাইডেন নিজেই এই দৃষ্টান্তের উদাহরণ করে গেছেন উল্লেখ করে ট্রাম্প বলেন 2021 সালে বাইডেন তার নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন এবং তাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর না দেওয়া হয় সেজন্য গোয়েন্দা সংস্থাকে নির্দেশনাও দিয়েছিলেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে এর আগে 50 জনের বেশি সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেন ট্রাম্প। ওই গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে বাইডেনের পক্ষে 2020 সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনেন তিনি। 2021 সালে ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। তখন তিনি বলেন ট্রাম্পের আচরণ প্রমাণ করে তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন। নিরাপত্তা ছাড়পত্র বাতিলের সিদ্ধান্ত নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি বাইডেন। তবে এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাজনীতিতে প্রতিহিংসার নতুন উদাহরণ তৈরি করেছেন বলে মনে করেন বিশ্লেষকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।
টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ারে কফি হাতে বসে আছেন ইলন মাস্ক। ম্যাগাজিনটির সাম্প্রতিক এই প্রচ্ছদ জন্ম নিয়েছে নতুন আলোচনা সমালোচনার। বিশ্লেষকদের দাবি, ট্রাম্প প্রশাসনে মাস্কের ক্ষমতার মাত্রা বোঝাতেই এই প্রচ্ছদ করা হয়েছে। এটি ট্রাম্পের রাগের কারণ হতে পারে বলেও মনে করছেন অনেকে। কফি হাতে মাস্ক যে চেয়ারে বসে আছেন এটি সাধারণ কোনো চেয়ার নয়। ওভাল অফিসে স্বয়ং প্রেসিডেন্টের চেয়ার ওটা। ক্ষমতায় ট্রাম্প থাকলেও পেছন থেকে কলকাঠি নাড়বেন ইলন মাস্ক, এতদিন এমন দাবি করে আসছিলেন সমালোচকরা। টাইম ম্যাগাজিনের এই প্রচ্ছদে এ মন্তব্যেরই প্রতিধ্বনি করা হয়েছে। এ প্রচ্ছদটিকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তারা বলছেন, ট্রাম্প প্রশাসনের মূল ক্ষমতা ইলন মাস্কের হাতে, এমন কিছু বোঝাতে এই প্রচ্ছদ করেছে টাইম ম্যাগাজিন। এই প্রচ্ছদ ট্রাম্পকে ক্ষুব্ধ করতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের, কারণ গুরুত্বপূর্ণ এই ম্যাগাজিনের কভার পেজকে সম্মানের প্রতীক হিসেবে দেখেন ট্রাম্প। এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করলে এখনও প্রচ্ছদটি দেখেননি বলে জানান তিনি। টাইম ম্যাগাজিন সম্পর্কে পাল্টা প্রশ্নও ছুড়ে দেন। টাইম ম্যাগাজিন কি এখনো ব্যবসায় টিকে আছে? আমি এটাই জানি না। ইলন অনেক ভালো কাজ করছে। টাইম ম্যাগাজিনের এমন প্রচ্ছদ এবারেই প্রথম নয়। এর আগে গেল নভেম্বরে মাস্ককে কিংমেকার অভিহিত করে প্রচ্ছদ করেছিল তারা। টাইম ম্যাগাজিনের কাছে এমন প্রচ্ছদের কারণ জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করেনি তারা। কাকুলি আখতার, সময় সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত অস্বস্তিতে ফেলেছে মার্কিন মিত্রদের। প্রথম দিকে তার হ্যাঁতে হ্যাঁ মেলালেও যতদিন যাচ্ছে ততই ট্রাম্পের প্রতি বিরূপ মনোভাব দেখা যাচ্ছে দেশগুলোর মধ্যে। বিশেষ করে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রকাশের পর থেকেই পড়েছেন তুমুল সমালোচনায়। তার এই হঠকারী সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে বিশ্ব দরবারে কোণঠাসা করে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। গাজা দখল করে অঞ্চলটিকে নতুন করে গড়ে তোলার ডোনাল্ড ট্রাম্পের উচ্চাভিলাষী পরিকল্পনাই যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউস প্রত্যাবর্তনের পর থেকেই বিশ্ব রাজনীতিতে ঝড় উঠছে। তার একের পর এক হঠকারী সিদ্ধান্ত প্রতি মুহূর্তেই সমালোচনায় রাখছে তাকে। যদিও প্রথম থেকেই তার বিতর্কিত বিভিন্ন পদক্ষেপ নিয়ে নিশ্চুপ মিত্র দেশগুলো, তবে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা বদলে দিয়েছে দৃশ্যপট। অনেক দেশই নীরবতা ভেঙে ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। তাকে অদূরদর্শী বলতেও বাধছে না অনেকের। এর মধ্যেই জার্মান চ্যান্সেলর ওলাফ শলস ট্রাম্পের গাজা পুনর্গঠনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন। অস্ট্রেলিয়াও গাজাবাসীদের স্থানান্তরের বিপক্ষে কথা বলছে। গুঞ্জন শোনা যাচ্ছে, ফিলিস্তিনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তাব আদতে তাদেরকে জাতিগতভাবে নির্মূলের উদ্দেশ্যেই উত্থাপন করেছেন ট্রাম্প। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলো ভুগছে দ্বিধাদ্বন্দ্বে। একদিকে যুক্তরাষ্ট্রকে চটাতে চাচ্ছেন না তারা, অপরদিকে ট্রাম্পের একের পর এক হঠকারী সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। যদিও প্রেসিডেন্টের এই ঘোষণাকে ইতিবাচকভাবেও দেখছেন অনেকে। তাদের ধারণা, আচমকা এমন মন্তব্য করে গাজা বিষয়ে বিশ্ববাসীকে সজাগ করার চেষ্টা করছেন ট্রাম্প। তবে বিপরীত মতের মানুষের সংখ্যা কয়েক গুণ বেশি দেখা যাচ্ছে। এ অবস্থায় ট্রাম্পের এই অপ্রত্যাশিতভাবে নেয়া একের পর এক পদক্ষেপ বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতি বজায় থাকলে যুক্তরাষ্ট্র তার অঘোষিত বিশ্ব নেতৃত্বের জায়গাও হারাতে পারে বলে ধারণা করছেন অনেকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। যোগ দেবেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে। বাংলাদেশিদের জন্য ফের ভিসার দ্বার উন্মোচনের আশায় প্রবাসীরা। পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে বিশেষ পদক্ষেপ নিল সৌদি আরব। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটির সরকার। 1 ফেব্রুয়ারিতে কার্যকর করা ভিসা নীতির অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই দেশগুলোর জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু রাখা হয়েছে। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। গেল বছরের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার হজের আগেই বিশেষ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।
হজের মৌসুমে অনুমোদনহীন হজ যাত্রীর ভিড় এবং নিরাপত্তা ঝুঁকি কমাতে বাংলাদেশ সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের 14টি দেশের নাগরিকদের 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসা বা একাধিকবার প্রবেশের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এই 14টি দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ 30 দিনের একক প্রবেশ ভিসা পাবেন। কূটনৈতিক, আবাসিক, হজ ও ওমরা ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করা একটি অস্থায়ী পদক্ষেপ বলে জানিয়েছে সৌদি সরকার। হজের কার্যক্রম শেষ হলে এই সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে বলেও মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। অনেক লোক এই এক বছরের মাল্টি ভিসা করে এখানে অনেকে কাজ করছে বা অনেক লোক এখানে আসছে। তো এই জিনিসগুলো আসলে বিবেচনা করে সরকার, এবং তাছাড়া সামনে হজ, আপনি জানেন হজের কারণেও হয়তো বা তারা এই মাল্টি ভিসা বন্ধ রেখেছে। আশা করি হজের পরে এটা একটা শুরু হবে বলে আমরা মনে করছি। হজের ভিসা, উমরা ভিসা চালু আছে। ভিজিট ভিসা যেগুলো 1 বছরে ছিল আবার হয়তো বন্ধ আছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ বড় হজের পরে মনে হয় এগুলা ইনশাল্লাহ চালু হবে। মূলত একাধিক প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর 2024 সালে হজের সময় অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে প্রায় 1200 হজযাত্রী মারা যান। এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ বছরে পবিত্র হজের আগেই কর্তৃপক্ষ নতুন ভিসা নীতির কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে হটিয়ে প্রায় 27 বছর পর জয়ী হয়েছে বিজেপি। 48 আসনে জয় পেয়েছে মোদীর দল। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের দল পেয়েছে 22টি আসন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা আম আদমি পার্টি এবার নিজেই জড়িয়েছে এই অভিযোগে, যা এবারে নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া বিজেপির এই বছরের বাজেট মধ্যবিত্তদের কর ছাড়ের বিষয়টি দলটির জয়ে অবদান রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বুথ ফেরত জরিপই অবশেষে সত্য হলো। দিল্লি বিধানসভা নির্বাচনে 27 বছর ধরে অধরা জয় পেল ভারতীয় জনতা পার্টি বিজেপি। 70 আসনের দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে চলেছে মোদীর দল। বিধানসভা ভোটে এবার প্রতিদ্বন্দ্বিতায় বিপুল ভোটে হেরেছেন অরবিন্দ কেজরিওয়াল। শুধু তিনি একাই নন, দলটির বহু শীর্ষ নেতানেত্রী হেরেছেন বিজেপির কাছে। বিপুল জয় পাওয়ায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে বইছে খুশির হাওয়া। মিষ্টি মুখ করিয়ে রাস্তায় নেচে গিয়ে আনন্দ উল্লাস করছেন বিজেপি সমর্থকরা। এদিকে দিল্লিতে বিজেপির এমন জয়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস। এর আগে দুর্নীতির অভিযোগে গেল বছর জেলে যেতে হয় আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। জামিন পাওয়ার পরপরই মুখ্যমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেন। কেজরিওয়ালের বিরুদ্ধে এই অভিযোগ নির্বাচনের ফল নির্ধারণের বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া বিজেপি এবছরে বাজেটের মধ্যবিত্তদের কর ছাড়ের বিষয়টি দলটির জয়ে অবদান রেখেছে বলেও ধারণা করা হচ্ছে। গেল 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোট হয়। 60% মানুষ গণতান্ত্রিক এই উৎসবে সামিল হয়েছিলেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আমিরাত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রবাসীরা। বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসার দ্বার উন্মোচনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবেন তারা। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্ট। আগামী মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। এতে অন্যতম অতিথি হিসেবে যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমিরাত সরকারের আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি এই অনুষ্ঠানে যোগ দেবেন। প্রবাসীরা আশা করছেন প্রধান উপদেষ্টার এই সফরের মাধ্যমে ভিসা জটিলতার সমাধানের পাশাপাশি পুনরুদ্ধার হতে পারে বিক্ষোভ করা প্রবাসীদের ভাবমূর্তি। এখানকার যে প্রবলেম আছে, বিভিন্ন নানান প্রকার সমস্যা আছে, এইগুলা যাতে এই সফরের পরবর্তীতে আর না থাকে, আমরা এটাই আশা করি।
আমাদের প্রবাসী বাংলাদেশিদের যে ইমেজ সংকট যেটা এখানে সৃষ্টি হয়েছিল সেটার একটা অবসান হবে বলে আমরা মনে করি। 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বক্তব্য দেওয়ার কথা প্রধান উপদেষ্টার। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বিভিন্ন বৈঠকে অংশ নিতে পারেন। এইসব বৈঠকে গুরুত্ব পেতে পারে বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ও ভিসা সংক্রান্ত বিষয়। আমাদের চয়েসেবল শ্রমিক বাংলাদেশ থেকে আনতে পারতেছি না, আমরা ভিন্ন দেশের শ্রমিক নিয়ে আসতেছি, আমাদের রেমিটেন্স গুলো ভিন্ন দেশে চলে যাচ্ছে। ভিসাটা যদি ওপেন হয় এবং ভিসাটা যদি ট্রান্সফারের এই যে সমস্যাগুলো রয়েছে ভিসা কেন্দ্রিক, এগুলা যদি সমস্যা সমাধান হয় তাহলে বাকি কাজগুলা ব্যবসায়ী যারা সাফার করতেছেন এগুলা অনেকটা রিকভারি হবে। প্রধান উপদেষ্টার এই সফর ঘিরে স্থানীয় বাংলাদেশ মিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখছেন আন্তর্জাতিক সময়। অ্যাপল ব্যবহারকারীদের সুরক্ষিত তথ্যে প্রবেশাধিকার চেয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তদন্তের স্বার্থে আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রাহকদের তথ্য সরবরাহ করতে বাধ্য যে কোনো প্রতিষ্ঠান। তবে এতে যুক্তরাজ্যের পাশাপাশি বিশ্বব্যাপী অ্যাপল ব্যবহারকারীরা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত হুমকির মুখে পড়তে পারেন বলে মনে করেন বিশ্লেষকরা। ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নিরাপত্তার কারণে প্রযুক্তিপ্রেমীদের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে অ্যাপল। অ্যাডভান্স ডাটা প্রোটেকশন নামে পরিচিত নিরাপত্তা ব্যবস্থায় শুধুমাত্র অ্যাপল ব্যবহারকারীর নিজস্ব অ্যাকাউন্ট থেকেই তথ্য দেখা সম্ভব। এক্ষেত্রে প্রতিষ্ঠানটিও গ্রাহকদের সংরক্ষিত তথ্য দেখতে পায় না। তবে গ্রাহকদের সেই ব্যক্তিগত তথ্য চেয়ে বসেছে যুক্তরাজ্যের সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইনভেস্টিগেটরি পাওয়ার্স অ্যাক্টের আওতায় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রাহকদের তথ্য সরবরাহ করতে বাধ্য যে কোনো প্রতিষ্ঠান। তাই প্রতিষ্ঠানটিকে ব্যবহারকারীদের গোপন তথ্য সরকারকে সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য পর্যবেক্ষণের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়। যুক্তরাজ্যের নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে ব্যবহারকারীর অনুমতি ছাড়াই সরকারের কাছে চলে যেতে পারে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য। বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ প্রযুক্তির ব্যক্তিগত গোপনীয়তা নীতির উপর সরাসরি আঘাত। এছাড়া প্রযুক্তি খাতে এমন নজরদারির নজির তৈরি হলে তা বিশ্বের অন্য দেশের সরকারও একই ধরনের দাবি উত্থাপন করতে উৎসাহিত করবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সুরক্ষিত তথ্য ফাঁস করা হলে শুধু সরকার নয়, সাইবার অপরাধীরাও কাজে লাগাতে পারে। এতে ব্যক্তিগত তথ্য চুরি ও অনলাইন প্রতারণার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যেতে পারে। এর আগে অ্যাপলের নিরাপত্তা ব্যবস্থা নমনীয় করতে যুক্তরাষ্ট্রের দেওয়া নির্দেশনা প্রত্যাখ্যান করে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানায় অ্যাপল। তবে যুক্তরাজ্যের নতুন পদক্ষেপ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। চীনের হুবেই প্রদেশের হান নদীতে ডুবন্ত এক ব্যক্তিকে ঘোড়ায় চড়ে উদ্ধার করেন এক অশ্বারোহী। প্রবল স্রোত উপেক্ষা করে অশ্বারোহী ও তার ঘোড়ার সাহসিকতার বিরল নজির এখন প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে। স্থানীয়রা একে দেখছেন রূপকথার এক জীবন্ত প্রতিচ্ছবি হিসেবে। প্রবল স্রোত ও ঠান্ডা পানিতে ভেসে যাচ্ছিল এক ব্যক্তি। হঠাৎ করেই যেন এক রূপকথার দৃশ্যের মতো শ্বেত শুভ্র ঘোড়ায় চড়ে আসেন এক সাহসী অশ্বারোহী। জীবন বাঁচানোর এক অসম লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন নদীতে। প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়ে সেই শ্বাসরুদ্ধকর মুহূর্ত। চীনের হুবেই প্রদেশের হান নদীর এই ঘটনাটি এখন প্রশংসিত হচ্ছে সর্বত্র। সাহসী এই ব্যক্তির নাম আরবে ডসব্যাগ। চীনের কাজাক সম্প্রদায়ের এক অভিজ্ঞ অশ্বারোহী তিনি। মাত্র 14 বছর বয়স থেকেই তিনি ঘোড়া নিয়ন্ত্রণে পারদর্শী। সেদিনও তার ঘোড়া নিয়ে বন্ধুর সঙ্গে নদীর পাশে হাঁটতে গিয়েছিলেন। হঠাৎই শুনতে পান সাহায্যের আর্তনাদ। নদীর পাড়ে আতঙ্কিত একদল মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ ঝাঁপ দেওয়ার সাহস করেননি। কিন্তু আরবে দেরি করেননি এক মুহূর্তও। শুধু আরবি একা নন, এই দুর্ধর্ষ উদ্ধার অভিযানে সঙ্গে ছিলেন তার সাহসী ঘোড়া। নাম তার বাইলং, যার অর্থ হোয়াইট ড্রাগন। প্রচণ্ড ঠান্ডা ও স্রোতের মধ্যেও সামান্য বিচলিত হয়নি ঘোড়াটি। জীবনে কখনো শীতে সাঁতার কাটেনি বলে জানায় তার মনিব। তবুও তার আত্মবিশ্বাস ছিল প্রবল। একসঙ্গে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন সেই ডুবন্ত ব্যক্তিকে। আমার ঘোড়া সাহসিকতার প্রমাণ দিয়েছে। আমি তাকে নদীর দিকে আগানোর নির্দেশ দিলে সে সোজা দৌড়ানো শুরু করে।
দ্রুতই তাদের এই বীরত্বের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অশ্বারোহী ও ঘোড়া যুগলের সাহসিকতার প্রশংসা করেছেন অনেকে। সাহস, মানবতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন আরবে ও তার শ্বেতবর্ণ ঘোড়া বাইলং। স্থানীয়রা একে দেখছেন রূপকথার এক জীবন্ত প্রতিচ্ছবি হিসেবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভালোবাসা দিবসকে ঘিরে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিদিন বাড়ছে বাহারি ফুলের আমদানি। তবে ফুল থেকে যেন ক্ষতিকর পোকামাকড় ও রোগ বালাই ছড়িয়ে না পড়ে সে বিষয়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর কঠোরভাবে পরিদর্শন করছেন কর্মকর্তারা। ভালোবাসার প্রতীক এই সুন্দর ফুলগুলো শুধু আবেগের বাহকই নয়, ব্যবসার একটি বড় খাত। বিশেষ করে ভালোবাসা দিবস কেন্দ্র করে এই ব্যবসা বাণিজ্য আরো বেড়ে যায়। বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ফুল আমদানি হয় দেশটিতে। তবে স্নিগ্ধতার এই প্রতীক যেন পরবর্তীতে বড় বিপর্যয়ের কারণ না হয় সেজন্য তৎপর রয়েছেন মার্কিন শুল্ক ও সীমান্ত রক্ষী বাহিনীর কৃষি বিশেষজ্ঞরা। এই ফুলের সঙ্গে যেন কোনো ক্ষতিকর পোকা প্রবেশ না করে এবং সেগুলো থেকে রোগ জীবাণু ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করে যাচ্ছেন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার টন ফুল আমদানি হয়, যার বড় অংশ যায় ইকুয়েডর থেকে। তবে ভালোবাসা দিবসের আগে তা বেড়ে যায় বহুগুণ। এই কারণে এই সময়টায় ফুল পরীক্ষকদের নিরলস সময় কাটাতে হয়। ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে পরীক্ষা করতে দেখা যায় মার্কিন শুল্ক ও সীমান্ত রক্ষী বাহিনীর কৃষি বিশেষজ্ঞদের। চলতি বছরের 7 ফেব্রুয়ারি পর্যন্তই 110 কোটি ফুল পরিদর্শন করেছেন তারা, যার মধ্যে 1158টি চালানে ক্ষতিকর কীটপতঙ্গ শনাক্ত হয়েছে বলে জানা গেছে, যেখানে 627টিতেই রোগ ছড়ানোর ঝুঁকি ছিল। আমি দেখতে চাচ্ছিলাম কোনো কীটপতঙ্গ আছে কিনা। সাধারণত ম্যাথিওলা স্টক্স ফুলে লেপিডোপ্টেরান, থ্রিপস এবং অ্যাফিডস বেশি পাওয়া যায়, তাই আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠাই। কঠোর এই পরিদর্শনের মূল লক্ষ্য হলো ক্ষতিকর কীটপতঙ্গ যেন যুক্তরাষ্ট্রের কৃষি খাতে সমস্যা সৃষ্টি না করতে পারে। বিশেষজ্ঞরা তাই প্রতিটি ফুল খুব যত্ন সহকারে পরীক্ষা নিরীক্ষা করেন। সন্দেহজনক কিছু পাওয়া গেলে তা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। উইসকনসিনের গ্রাম্য এলাকার একটি খামারকে অবসর কাটানোর গন্তব্যে পরিণত করেছেন এক কৃষক। পুরানো একটি এয়ার স্ট্রিম ট্রেলারকে রূপ দিয়েছেন এয়ারবিএনবিতে। প্রাকৃতিক পরিবেশে অবসর কাটাতে পছন্দ করেন এমন মানুষদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে অভিনব এই উদ্যোগ। কৃষিভিত্তিক আয়ের অনিশ্চয়তার কারণেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান ওই কৃষক। এক পাশে বন, আরেক পাশে বিস্তীর্ণ চারণভূমি। এই দৃশ্য যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি খামারের। পিঙ্ক রিভার র্যাঞ্চ নামের এই খামারটিকে এক কৃষক পরিণত করেছেন প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য অবসর কাটানোর মাধ্যমে। পুরানো একটি এয়ারস্ট্রিম ট্রেইলার ব্যবহার করে বানিয়েছেন পর্যটকদের থাকার জায়গা। আছে রাতেও খামারে অবস্থান করার সুযোগ। রয়েছে দিনব্যাপী বিনোদনের নানা ব্যবস্থা। খামারের প্রাকৃতিক পরিবেশে দুদিনের জন্য সময় কাটাতে অন্যান্য অঙ্গরাজ্যের শহরগুলো থেকেও ছুটে যান অনেকে। 33 বছর বয়সী এই কৃষক জানান, করোনা মহামারীর সময় এই উদ্যোগ নেন তিনি। সেই সময়ে জনপ্রিয় পর্যটনের স্থানগুলো বন্ধ থাকায় এটি জনপ্রিয়তা পেতে থাকে পর্যটকদের কাছে। জানান, কৃষি থেকে আয়ের অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে সাহায্য করেছে উদ্যোগটি। এর ফলে শহুরে জীবন ছেড়ে খামারে থেকে ভালো আয়ের সুযোগ হয়েছে বলেও জানান তিনি। শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে পছন্দ করেন এমন পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। এখানে অনেক সুযোগ রয়েছে। শহরে গিয়ে চাকরি করার পরিবর্তে খামার থেকে আয় করার অনেক উপায় আছে। মানুষ খামারের পরিবেশে থেকেই আয় করার সুযোগ খুঁজছে। খামার মালিকদের কাছেও জনপ্রিয়তা পাচ্ছে ব্যতিক্রমী এই পর্যটন ব্যবস্থা। এক তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে $450 কোটি এগ্রি ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে 183 ফিলিস্তিনিকে ছাড়ল তেল আবিব। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ আলোচনায় কাতারে প্রতিনিধি পাঠাচ্ছেন নেতানিয়াহু। ট্রাম্পের আগ্রহে গ্রিনল্যান্ডের স্বাধীনতা আন্দোলনে নতুন গতি। আগামী মাসে সাধারণ নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে ভবিষ্যৎ নিয়ে, বলছে স্বাধীনতাপন্থী দল নালেরাক। এবং নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে হজের আগে বিশেষ পদক্ষেপ সৌদির। বাংলাদেশ সহ 14 দেশে মাল্টিপল ভিজিট ভিসা সাময়িক স্থগিত। চালু থাকছে সিঙ্গেল এন্ট্রি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।